সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। পবিত্র রমজান মাস চলছে। সংযমের মাসে আমরা আমাদের যে রেগুলার জীবনযাত্রার যে লাইফস্টাইলের চেঞ্জ সেটা অনেকটুকুই পরিবর্তন হয় যে কোনো ক্ষেত্রে, খাবার বলি, ঘুম বলি বা আমাদের শরীরচর্চার বিষয়টা। সো আমাদের স্বাস্থ্য সুরক্ষার এই সময়টাতে আসলে একটা কিছু ব্যবস্থা আলাদাভাবে অনেক ক্ষেত্রেই নিতে হয়, স্পেশালি যারা বিভিন্ন রোগে ভুগে থাকেন। কীভাবে সুস্থভাবে সুন্দরভাবে আমরা এই রমজানটা পালন করতে পারি সেই বিষয়ে আমাদের এখানে আজকে স্টুডিওতে উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আছেন অধ্যাপক ডক্টর এম এ মান্নান, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর রুজদানা রহমান তমা, যিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আর দর্শক আমাদের বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন, তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছে একটু রমজান মাসের যত্নের বিষয়ে জানতে চাইবো সবার আগে। সেটা হচ্ছে কি, যেহেতু আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট, সবচেয়ে কমন যে প্রবলেমটা আপনারা ডিল করে থাকেন সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদেরকে। সো এই ডায়াবেটিক রোগীদের স্পেশাল কোনো যত্নের নিশ্চয়ই দরকার আছে এই সময়টাতে রমজান মাসে, এবং সবচেয়ে কমন যে বিষয়টা সবার জানার থাকে, রমজান ওনারা পালন করতে পারবেন কিনা এবং করলে কিভাবে আসলে করতে পারেন। সো এই বিষয়টা নিয়ে একটু সামগ্রিকভাবে আপনি কি বলতে চান? আসলে আমাদের এই মুসলিম দেশে সবাই এই রমজানটা তারা একটা খুব সেন্সিটিভ হিসেবে দেখে, কারণ সে কয় এটা তাদের একটা ধর্মীয় প্রাণ, সবাই রোজা রাখতে চায়। এবং প্রায় আমাদের মুসলমানের যে সমস্ত 5টা পিলার আছে ইসলামের, যেমন রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিলার হলো, এই স্তম্ভ হলো এই রোজা। সেই জন্য সবাই রোজা রাখতে চায়। রোজা সবাই রাখতে পারবে কিনা এটা আমাদের, যখন এক ডায়াবেটিস রোগী আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, স্যার আমি ডায়াবেটিস রোগী, আমি রোজা রাখতে পারবো কিনা, তো এক কথায় উত্তর দেওয়াটা কোনো ক্রমেই সম্ভব না বা সমীচীন না। কারণ সেই কয়, একটা রোগীর আমরা দেখি আগে বিচার বিবেচনা করি যে তার কোন টাইপের ডায়াবেটিসটা। টাইপ 1 যদি তার ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস হয় তাহলে তার এক ধরনের চিকিৎসা হবে। তারপরে যদি তার কোনো বারবার 3-4 বার করে ইনসুলিন নিতে হয়, সেটা এক ধরনের। কেউ কেউ ডায়েট দিয়ে শুধু মেনটেন করে, তাদের এক ধরনের। কারো কোমরবিড ডিজিজ আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েট ডিজিজগুলো থাকে, যেমন কিডনি ডিজিজ, তারপরে হার্টের ডিজিজ, অনেক সময় স্ট্রোকের পেশেন্ট থাকে। বিভিন্ন ধরনের রুগীর সঙ্গে আমরা বিচার বিবেচনা করে তাকে বলি যে আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। তবুও আমাদের একটা গ্রেড করা হয়, মানে উচ্চ, মানে হাই রিস্ক গ্রুপ, মিডিয়াম রিস্ক গ্রুপ, লো রিস্ক গ্রুপ, 3টা গ্রুপ করা হয়। এই 3টা গ্রুপের মধ্যে যারা হাই রিস্ক, তাদেরকে যাদের আমরা দেখি যে 2-1 মাস, লাস্ট 2-1 মাসের মধ্যে তাদের হাইপো হয়ে গেছে কিনা, হাইপো হয়ে অজ্ঞান হয়ে গেছে না, তাদেরকে আমরা বলি যে আপনি রোজা রাখবেন না, মানে অনিয়ন্ত্রিত থাকছে। টাইপ 1 যাদের আছে, বারবার ইনসুলিন নিতে হয়, যাদের সিকিডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ, যাদের ডায়ালাইসিস করতে হয়, ওদেরও আমরা বলি যে আপনার রোজা না রাখাই ভালো। কারণ হচ্ছে এতে রিস্ক হয়, হাইপোগ্লাইসেমিক রিস্ক হয়ে যায়, তখন আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। আর মিডিয়াম রিস্ক কতগুলো আছে, যেমন তাদের 3-4 বার করে ওষুধ খেতে হয়, ইনসুলিন নিতে হয় 2 বার করে। আর লো রিস্ক যে সমস্ত আছে, যারা ডায়েট এবং শুধু এক্সারসাইজ করেই করে, তাদের কোনো রিস্ক নাই। আমরা মনে করি যে আপনি ইজিলি রোজা রাখতে পারবেন। আমাদের দেশে মুসলমান প্রায় 1,30,00,000 রোজাদার আছে আমাদের বাংলাদেশে। প্রায় আমাদের একটা আরবিট্রারি একটা তার মধ্যে প্রায় 61 থেকে 70% সবাই রোজা রাখে। আর আরেকটা জিনিস হলো কি, রোজা রাখা কাউকে অনেককে নিষেধ করা যায় না, তবে প্রায় সবাই রোজা রাখতে পারে যদি তারা একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টের পরামর্শ করে ওনারা যদি ঠিকভাবে চলে, ঠিকভাবে ওষুধ, ডায়েট এবং অন্যান্য জিনিস নিয়মিত চলে। আরেকটা জিনিস বলবো যে রোজা এবং আমাদের তার আগের সময়ের মধ্যে একটা তফাৎ হয়। কি তফাৎটা? যেমন তাদের খাওয়া, ঘুম, তারপর ওষুধের ডোজ, ইনসুলিনের ডোজ, সব কিছুরই পরিবর্তন আসে। সুতরাং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছু ঠিক করতে হয়। জি, অবশ্যই এই বিষয়ে অবশ্যই বিস্তারিত আরও জানবো আপনার কাছ থেকে। ডক্টর রুজদানা, আপনার কাছ থেকে একটু সেম প্রশ্নটাই করতে চাই, যেহেতু রমজান মাসের টাইমটাতে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, সাধারণ মানুষের যাতে সচেতনতাটা বাড়ে এবং ভালো করে রোজাটা করতে পারেন। সো প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে তো আপনি গাইনোকোলজিস্ট হিসেবে যে পেশেন্টদেরকে ডিল করছেন, স্পেশালি যারা প্রেগনেন্ট ওমেন আছে,
তাদের ক্ষেত্রে নিশ্চয়ই একটা স্পেশাল কেয়ার দরকার আছে বা একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে। সেই বিষয়ে আপনি কি বলতে চান? যারা রোজা করতে চান তারা আসলেই করতে পারবেন কিনা এই সময়টাতে, এবং কিভাবে করাটা সেফ এই সময়টাতে? আচ্ছা, আমরা যারা গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, আমাদের কাছে কিন্তু যেসব প্রেগনেন্ট লেডিরা আসেন, ওনারা কিন্তু একটা প্রশ্ন কমন থাকেই যে আমরা কি ম্যাডাম রোজা রাখতে পারবো কি পারবো না। তো রোজা রাখতে পারবে কি পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে স্যার যেটা বললেন, যে পেশেন্টের কন্ডিশনের উপর, ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এবং আরও অনেক ধরনের কমপ্লিকেশন আছে সেগুলো আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করে। যেমন যদি একজন প্রসূতি মায়ের সব কিছু ভালো থাকে, তার কোনো ডায়াবেটিস নেই বা হাইপারটেনশন বা প্রেশার নেই, তার কোনো কিডনি ডিজিজ নেই বা তার কোনো অন্য কোনো হরমোনাল ডিজিজ নেই, এবং সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, যদি বা অ্যানিমিয়া যেটা বলি, একটা রক্তশূন্যতা যেটা প্রেগনেন্সিতে খুবই খুবই কমন, হ্যাঁ, সেটাও যদি না থাকে, সেসব কোনো কিছু যদি না থাকে, একেবারেই সম্পূর্ণ সুস্থ, সে রোজা রাখতে পারবে। তবে তাকে আগে প্রথমে 1-2টো রোজা রেখে তাকে দেখতে হবে যে সে কতটুকু কোপ করতে পারছে, তার রোজা রাখলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। যেমন রোজা রেখে অনেকে খুব বেশি দুর্বল হয়ে যায়, খুব বেশি পানি শূন্যতায় ভোগে, তার ক্ষেত্রে আমরা বলি যে না, রোজাটা এই সময়টাতে অ্যাডজাস্ট করতে পারছেন কিনা এই হ্যাঁ, চেঞ্জগুলোর সাথে, সেটাও এই রোজার সাথে সে নিজের বডিকে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, সেটা একটা মূল ব্যাপার দেখাটা। আর সবসময় আমরা দেখি যে কোনো চিকিৎসা যখন আমরা একটা গর্ভবতী মাকে দেই বা যে কোনো একটা পরামর্শ দিয়ে থাকি, সেক্ষেত্রে ট্রাইমেস্টারের বিষয়টা, মানে কোন পর্যায়ে আছে প্রেগনেন্সিটা, সেটা কিন্তু অনেক সময় প্রভাব ফেলে। সো এই রমজান মাসে এটার কোনো প্রভাব আছে কিনা? হ্যাঁ আছে, যেমন হচ্ছে যে প্রথম 3 মাস কিন্তু পেশেন্টদের ভমিটিং খুব বেশি, বমি খুব বেশি হয়, বমি বমি ভাব বা বমি খুব বেশি হয়। তখন যদি একটা পেশেন্টের খুব বেশি এমনিতেই রোজা ছাড়াই বমি হচ্ছে, তো সে যখন রোজা রাখতে যাবে তার কিন্তু এরকম যদি ভমিটিং টেন্ডেন্সিটা তার যদি বেশি থাকে বা তার ওষুধ দিয়ে বমি কন্ট্রোল করতে হবে এরকম ব্যাপার থাকে, অথবা তাকে যদি হাইপারএমোসিস গ্র্যাভিডেরম যেটা আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু তার পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এটার কমপ্লিকেশনও অনেক গ্রেভ কমপ্লিকেশন হতে পারে। তো সেগুলো প্রিভেন্ট করার জন্য ওর ক্ষেত্রে রোজাটা না রেখে অল্প অল্প করে বারবার করে খেয়ে, রোজা না রেখে যখন সে কোপ করতে পারবে, রোজা রাখার মতো কন্ডিশন তার বডিতে তৈরি হবে, তখন সে রোজাটা রাখতে পারে। এরপরে ট্রাইমেস্টারগুলো, মানে যেমন 12 সপ্তাহের পরে গিয়ে 28 সপ্তাহ পর্যন্ত আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি, ঠিক আছে, বা সেকেন্ড 3 মাস যেটা, ওই সময় হচ্ছে যে আমরা দেখি যে তার কোনো অন্য কোনো ডিজিজ আছে নাকি। যেমন ওই যে বললাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যানিমিয়া, অথবা এই সময় কিন্তু হাইপারটেনশন কোনো কোনো পেশেন্টের কিন্তু সারা প্রেগনেন্সি অনেক বেশি ভমিটিং টেন্ডেন্সি বা বমির ভাব থাকতে পারে, বা একটুতেই ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তাদের ক্ষেত্রেও আমরা বলি যে তারা কি রোজা, যদি তারা 1-2টা রোজা রেখার চেষ্টা করতে পারে, না পারলে তাকে আমরা নিষিদ্ধ করি। আর যদি আনকন্ট্রোল ডায়াবেটিস, স্যার যেটা বললেন যে উইদাউট প্রেগনেন্সি যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তার ক্ষেত্রে কিন্তু রোজা রাখাটা সারা নিষেধ করে থাকেন। আমরাও কিন্তু সেরকম প্রেগনেন্সিতেও তাই, যারা আনকন্ট্রোল ডায়াবেটিস তাকে কিন্তু আমরা রোজা রাখতে সাধারণত বলি না, কারণ তার অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। যার এরকম হাইপারটেনশন, আনকন্ট্রোল হাইপারটেনশন, তার ক্ষেত্রেও অনেক ধরনের ডিহাইড্রেশন থেকে সাথে অ্যাসোসিয়েটেড আরো যদি এরকম রোগ থাকে দীর্ঘমেয়াদী কিছু সাথে আছে, সেগুলো কন্ট্রোল না থাকলে সেটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করা, রোজা রাখতে মানা করি। কারণ হচ্ছে যে আসলে রোজা রাখার ব্যাপারটা ইসলামেও যেটা বলে যে প্রেগনেন্সিতে কিন্তু একদম রোজা রাখাটাকে বাধ্যকতা দেওয়া হয়নি। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্কুল অফ থটস আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলা হয়েছে আলেম উলামারা যা বলেন সেটা হচ্ছে যে রোজাটা যে রাখতেই হবে ওই সময় প্রেগনেন্সিতে, নট নেসেসারিলি এর পরবর্তীতে একটার বদলে একটা রোজা সে রাখতেই পারবে। কাজেই কেউ যদি সে মানসিকভাবে খুব শক্ত থাকে এবং সবকিছু মেনটেন করে যদি সে রোজাটা রাখতে পারে, তাহলে তো রাখতেই পারবে। কিন্তু রোজার ক্ষেত্রে যাতে মা এবং বাচ্চা কারোরই ক্ষতি না হয়, কারোরই ক্ষতি না হয়, এবং সেই ক্ষেত্রে আরো অনেকগুলো ব্যাপার খেয়াল করতে হয়। যেমন হচ্ছে যে সে যখন রোজা রাখবে তখন বেশিরভাগ সময় সে যেন রেস্টে থাকে, বা খুব বেশি ভারী কাজ করবে না, খুব বেশি ঘেমে যাচ্ছে বা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে এরকম কাজ সে করবে না, বেশিরভাগ সময় রেস্টে থাকবে। আর যারা একদম থার্ড ট্রাইমেস্টারে আছেন বা ডেলিভারির কাছাকাছি সময় চলে এসেছেন, তাদের জন্য আসলে রোজা রাখাটা কতটুকু সেফ? হ্যাঁ, তারাও রাখতে পারে, কিন্তু তারা হচ্ছে যে ওই যে বললাম যদি তার কোনো কমপ্লিকেশন না থাকে, আর একটা কথা হচ্ছে তার বাচ্চার নাড়াচাড়াটা খেয়াল করতে হবে। ওই সময় কিন্তু বাচ্চার ব্যাপারটাকে আমরা একটু বেশি খেয়াল করি। তো বাচ্চা যদি এমন কোনো কমপ্লিকেশন হয়, যেমন এমন কোনো সিচুয়েশন হয় যে সে খেয়াল করছে বাচ্চা ঠিক মতো নড়ছে না, তারপর হচ্ছে যে তার এমন বেশি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে যে, কারণ ও পেশেন্টের ডিহাইড্রেশন থেকে কিন্তু বাচ্চারও ডিহাইড্রেশন হতে পারে, যেহেতু মায়ের পুষ্টি বাচ্চার মধ্যে যাচ্ছে। তো এরকম যদি পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে রোজাটা না রাখতে। এবং বাচ্চার গ্রোথ ওই সময়টা খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাচ্চার গ্রোথ খুব ইম্পর্টেন্ট। লাস্ট ট্রাইমেস্টারের গ্রোথটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ লাস্ট ট্রাইমেস্টারে কিন্তু অলরেডি ডেটিং বা কনজেনিটাল অ্যানোমালি সেগুলো সব এক্সক্লুড করা হয়ে গেছে। এই সময় কিন্তু বাচ্চা আসলে গ্রোথ হবে সবকিছু,
এইটাই আমরা বেশি খেয়াল করি। জি অবশ্যই। এবং এই জিনিসগুলো যারা রোজা করতে চাচ্ছেন অবশ্যই যদি একটু তার বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে আলোচনা করে নিয়ে করেন তাহলে সেফলি রেমেডি নিয়ে তারপরে সেফলি রোজা রাখতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু এটার সাথে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যেহেতু প্রেগন্যান্সিতে যাদের ডায়াবেটিস আছে স্পেশালি তাদের স্পেশাল কেয়ারের ব্যাপারে আপনি বিশেষজ্ঞ হিসেবে কিছু অ্যাড করতে চান কিনা, এবং তাদের ক্ষেত্রে ওষুধ পরিবর্তনের কোনো দরকার হয় কিনা? অবশ্যই ম্যাডাম ঠিকই বলছেন, অনেক কিছু বলে ফেলছেন। যে ফার্স্ট ট্রাইমেস্টারে বেশিরভাগ আমরা একদম নিষেধই করি, যেহেতু উনি বলছেন যে এই টাইমে হাইপার এমিসিস গ্রেভিটি যেটা হয়, বেশি বেশি বমি হয়, তার কখনো রোজা রাখা উচিত নয়। সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে হয়তো রাখতে পারে উইথ কেয়ার। আর একটা জিনিস হলো কি, আমরা এটা একটা জানতে হবে যে মানে রোজাতে ডায়াবেটিস রোগীর রোজাতে কি পরিবর্তন আসে। 4টা পরিবর্তন আসে। একটা হলো হাইপোগ্লাইসেমিয়ার চান্স থাকে, সুগার শর্ট হয়ে অজ্ঞান হওয়ার চান্স থাকতে পারে। আর একটা ডিহাইড্রেশন হয়, পানি স্বল্পতা হয়ে যায়। আর একটা থার্ড নাম্বার হলো কি কেটোএসিডিসিস হয়, কিটোন বডি ফর্মেশন হয়ে রোগী অজ্ঞান হতে পারে। আর ডিহাইড্রেশন হয়ে ওটা কি থ্রোম্বোসিসের চান্স থাকে, যেমন স্ট্রোকের চান্স থাকে, তো পায়ে হার্টে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা একটা সুন্দর পরামর্শ দিয়ে তাকে মানে রোজা রাখতে পারবে কি না পারবে ওই হিসাবে তাকে আমরা একটা পরামর্শ দিয়ে থাকি। বেশিরভাগই রুগী রোজা রাখতে পারে উইথ দ্য মানে গুড একটা পরামর্শ নিয়ে, এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিসোলজিস্টের পরামর্শ নিয়ে রোজা থাকতে পারে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এই সমস্ত জিনিসকে তাকে চিন্তা ভাবনা রাখতে হবে যে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট, বাচ্চার ব্রেন গ্রোথ যখন 5th মান্থে পড়ে তখন ব্রেন ডেভেলপমেন্টে শুরু হয়ে যায়। এবং আর একটা হরমোন যে থাইরয়েড হরমোন, যেটা অবশ্যই বাচ্চার ডেভেলপমেন্টের ব্রেনের ডেভেলপমেন্ট গ্রোথ এবং খুবই দরকার, সেটা ওই 10 সপ্তাহর পর থেকে মায়ের মানে বাচ্চা যেটা ভ্রূণ হয় তখন সে নিজেই তৈরি করতে পারে থাইরয়েড হরমোন, তার আগে কিন্তু মায়ের থেকে পাইতো। সুতরাং মাকে খেতে হবে, মাকে প্রপার নিউট্রিশন দিতে হবে, তাছাড়া ওই বাচ্চার নিউট্রিশনের অভাবে আন্ডারওয়েট হবে এবং সে অটিস্টিক বেবি হতে পারে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কনজেনিটাল অ্যানোমেলিস হতে পারে। এই জন্য এটাও আমাদের চিন্তা ভাবনা করে রোজা, ওই যে ম্যাডাম বলছেন যে আগে রোজা পরেও রাখতে পারবে, একটা মানে এই বিষয়ে রোজার ইসলাম এত কঠিন না, এটা একটা ডাইনামিক প্রসেস, এটা মানে সবাই এটা তাতে কোনো অসুবিধা হবে না। জি। আর যেহেতু চিকিৎসার বিষয়টাতে যদি একটু জানতে চাই, যে কোনো ডায়াবেটিক রোগীর জন্যই খাবার দাবার এবং ওষুধের সবকিছুতেই তো কিছুটা পরিবর্তন আনতে হয়, সো এই বিষয়টা নিয়ে কি বলতে চান? একটা খুবই একটা জরুরি এই জিনিসটাতে, মানে খাবার থেকে শুরু করে তার ওষুধের ডোজ, মানে বিভিন্ন ধরনের চলাফেরায় এক্সারসাইজ করতে পারবেন কিনা, অনেকে জিজ্ঞেস করে যে আমি আমার খাবারটা কেমন হবে। খাবার আগের যে নিউট্রিশন সে 2000 ক্যালোরি পাইতো, বা যে এটা আমরা এই ইয়াতে রোজাতে সেটা ভাগ করে দিই। সাধারণত বেশিরভাগ খাওয়া উচিত হলো ইফতারির পরে, তারপরে মাঝখানে একটু যদি অনেকে খায়, আবার সেহরির সময় সবচেয়ে ভালো বেশি খেতে হয়, তার কারণ পরের দিন সারাদিন থাকতে হয় না খেয়ে। সেহরির সময় আমরা বলি যে একদম লাস্ট টাইম, মনে করেন যে 5টায় যদি সেহরির শেষ টাইম হয়, 5টা 10 মিনিটে বা মানে 5টা বাজার 10 মিনিট আগে যেন খাওয়া শেষ করে, তাহলে হবে কি লাস্ট টাইমে এবং পরিমাণে বেশি খাওয়াটা আমরা সাজেস্ট করি, যেহেতু সারাদিন তাকে সে না খেয়ে থাকবে, রোজা থাকবে, তার এটাই হলো উচিত, ব্লাড সুগার এবং মেনটেন থাকবে। আর অনেকে বলে যে আমি রোজাতে এক্সারসাইজ করতে পারবো কিনা। এক্সারসাইজ আমরা সাধারণত বলি যে বিকালবেলাতেও এক্সারসাইজ করবেনই না, হাইপোগ্লাইসেমিয়ার চান্স থাকে, ওই টাইমে তেমনি সুগার নিচে নেমে আসে। আর তাছাড়া যদি এক্সারসাইজ আপনি নর্মাল হাঁটা চলাফেরা করতে চান, যারা জিম টিম করে তাদেরকে বলি যে আপনারা সাধারণত ইফতারির পরে ইয়ার পরে যখন তারাবির পরে একটু করতে পারেন। তারাবিটাই আমাদের একটা এক্সারসাইজের মতো হয়ে যায়। 20 রাকাত নামাজ, অনেকের রাকাত ফরজ নামাজ আছে, এটাতেই আমাদের এক্সারসাইজ হয়, আলাদা এক্সারসাইজের আমরা পরামর্শ দিই না, যেহেতু এটা এই 1 মাসের মধ্যে কোনো বিশেষ কোনো এক্সারসাইজ না করলে কোনো ক্ষতি হওয়ার কথা না। জি, যেহেতু অলরেডি খাওয়াটাও কন্ট্রোলে আছে এবং অ্যাক্টিভ মুভমেন্টসও হচ্ছে যারা নামাজ পড়ছেন তাদের জন্য, এটা একটা ইয়া। আর একটা জিনিস বলবো যে এই রোজাতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যখন ইফতারিটা করবে তাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি, তারপর শরবত, লেবু লবণের শরবত, ডাবের পানি, টক দই, তরমুজ,
এই সমস্ত বাঙ্গি এর বেশি পরিমাণে বেশিরভাগ শরবত থাকবে। ভাজা পোড়া তৈলাক্ত এবং চর্বি যুক্ত জিনিস আমরা বলি যে এটা কম খাবেন, এমনি তো শরীরের প্রতি এটা ক্ষতিকর, তাছাড়াও হলো কি এটা মানে শরীরের জন্য খুব ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এই খাবারটার দিকে প্যালেটেবল এবং উপদীয় খাবার, যে সমস্ত খাবারটা বা সহজে প্রাচ্য হজম হবে সেই জিনিসটা আপনি খাবেন। আর রাত্রে অনেকে মাঝরাত্রে একটু খায়, যে অল্প করে খাবেন, যেন সেহরি খাবারটা আপনার পরিমাণ মতো বেশি খেতে পারেন। মানে খাবারের সিলেকশনটা এবং ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে সেটা একটু যাতে খেয়াল করে করেন। ওইটা আমরা সাধারণত যদি 3 ভাগের 2 ভাগে পড়বে, এই প্রথম রাতের দিকে শেষ রাতে মানে 1 ভাগ কিন্তু সবচেয়ে ভালো খাবারটা হবে সেহরির সময়, যেন সারাদিন তার। এবং আরেকটা জিনিস বলি, যেটা হলো কি আঁশ জাতীয় জিনিস খাবে, যেমন আঁশ জাতীয় জিনিস যেন শেষ রাতে, যেন আমরা লাল চিড়াটা বলি, তারপরে আমরা পেঁপে বলি, ফ্রুটস যে সমস্ত আঁশ জাতীয় ফ্রুটস আছে, পেঁপে আছে, তারপরে আপনার ওই যে আপেল আছে, এই সমস্ত যদি ফ্রুটস খেতে পারে তাহলে তার ওই সারা দিনের ইয়াটা তার মিট হবে খাবারে। এবং আস্তে আস্তে এটা ফ্রুটসের একটা হলো কি, যে সমস্ত চিড়া আছে, দই আছে, এই সমস্ত উপদীয় খাবারটা পেটের জন্যও ভালো এবং অনেকক্ষণ আস্তে আস্তে অ্যাবজর্পশন হয়, সারা দিন থাকে পেটের মধ্যে। এবং রোজা রাখাটাও তখন আসলে একটু সহজতর হয়। জি জি জি। আর চিকিৎসার বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, তার আগে ডক্টর রুশদানা আপনার কাছ থেকে, যারা গর্ভবতী মায়েদের বিষয়টা তো জানলাম, যারা ব্রেস্ট ফিড করছে বা ল্যাকটেটিং মাদার যারা আছে, তাদের জন্য তো আসলে নিশ্চয়ই এই সময়টা রোজা করার টাইমটাতে একটু তো চ্যালেঞ্জ ফেস করে, স্পেশালি যেহেতু হাইড্রেশনের মেইনটেনেন্স বা আরেকটা বাচ্চার নিউট্রিশন, একটা মানুষকে নিউট্রিশন প্রোভাইড করছে। সো কীভাবে আসলে প্রপারলি মা এবং বাচ্চা দুজনকেই হেলদি রেখে বা ভালোভাবে এই স্টাইলটা মেনটেন করে দুজন কিভাবে সুস্থ থেকে রোজাটা পালন করতে পারে? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে জাস্ট আফটার ডেলিভারি 42 উইকস পর্যন্ত আমরা যে পিরিয়ড পিরিয়ডটা বলি, ওই সময় কিন্তু তার এমনি ব্লিডিং থাকে, হ্যাঁ, লকিয়া থাকে, ওই সময় কিন্তু তার এমনিতেও রোজা রাখার কোনো অপশন নেই, ঠিক আছে? তো ওই সময় তো সে খাওয়া দাওয়া করে ব্রেস্ট ফিড করাবে, ওই সময় তার রোজাটা না রাখলেও চলবে, ওই রোজাটাও সে পরবর্তীতে করতে পারবে। কিন্তু পরবর্তীতে যখন সে রোজা রাখার জন্য উপযুক্ত হয়ে যাবে, রোজা রাখার পরিবেশ তৈরি হবে তার বডিতে, তখন হ্যাঁ রোজা রাখতে পারে। তবে খেয়াল করতে হবে যেন বাচ্চা কোনো মতে যেন ব্রেস্ট ফিডটা কম না পায়, কারণ আমরা একটা ব্রেস্ট ফিডিং লেডির কিন্তু বারবার করে লিকুইড জাতীয় খাবারটা প্রচুর খেতে হয়, এমনকি প্রোটিন জাতীয় খাবারটাও প্রচুর পরিমাণে খেতে হয়, যাতে ব্রেস্ট মিল্কে তার ওই নিউট্রিশনগুলো বাচ্চাটা পায়, ঠিক আছে? তো কাজেই হচ্ছে যে সেক্ষেত্রে খাবারের তালিকায় কি ধরনের খাবারগুলো রাখা উচিত? বেশিরভাগ বেশি বেশি লিকুইড জাতীয় খাবার, পানি, শরবত বা এগুলো, এবং হচ্ছে যে যেমন খেজুরে প্রচুর এনার্জি, এটা খেতে পারে সে, ফ্রুটস খেতে পারে, ফাইবার জাতীয় খাবার যেটা স্যার বললেন, আর প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ যেহেতু ব্রেস্ট মিল্কের মাধ্যমে এইগুলো, এবং এই যে ব্রেস্ট মিল্কের মাধ্যমে কিন্তু অ্যান্টিবডিগুলোও কিন্তু বাচ্চার বডিতে যাচ্ছে, সেই অ্যান্টিবডিটা আসবে কোত্থেকে? প্রোটিন থেকেই আসবে, কাজে ওই প্রোটিনগুলোও প্রচুর পরিমাণে খেতে হবে। আর এটা হচ্ছে কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। আমরা সবসময় কি খাবে সেটা বলি, কিন্তু অ্যাভয়েড করতে হবে কি এটা নিয়ে অনেক সময় খেয়াল করি না। সেটা হচ্ছে যেমন চা কফি একটু কম খেতে হবে, চা কফি যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কারণ চা কফিতে কিন্তু প্রচুর ডিহাইড্রেশন হয়। এই তো চা কফিটা অ্যাভয়েড করতে হবে। আর এরকম কোনো খাবার আছে যেটা সব মায়েদেরই একটা প্রশ্ন থাকে যারা ব্রেস্টফিড করছে, যে কিছু খাবার মিল্ক তৈরিতে হেল্প করে, এরকম একটা ধারণা, বা কিছু ওষুধপত্র এরকম এই ধরনের কিছু সাপ্লিমেন্টস খেতে পারেন কিনা, বা কোনো খাবার আছে কিনা যেগুলো ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে হেল্প করে? সাপ্লিমেন্টস খেতে পারে, যেমন কালিজিরা ক্যাপসুল আমরা যেটা বলি ওটা কিন্তু পাওয়া যায়, ওটা খেতে পারে, অথবা কালিজিরার একটা প্রিপারেশন করে খেতে পারে। আর প্রচুর, যে আমি বললাম, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো প্রচুর পরিমাণে খেলে এবং লিকুইড খেলেই কিন্তু আসলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনটা কিন্তু ডিপেন্ড করতেছে কত ফ্রিকোয়েন্টলি হচ্ছে যে সাকিং করছে বেবি, আর হচ্ছে নাইট ফিডিং এর উপরে, আর হচ্ছে যে পেশেন্টের নিউট্রিশনের উপরে, মানে মা কতটুকু খাচ্ছে সেটার উপরে, এই দুটোর উপরেই কিন্তু নির্ভর করছে। কারণ যদি মা না খায় তাহলে তার নিজের বডিতে সেই নিউট্রিশনটা আসবে না, আর যদি বেবি সাক না করে তাহলে ব্রেইন থেকে যে প্রোলাকটিন হরমোনের মাধ্যমে ব্রেস্টে যে মিল্কটা প্রোডাকশন হবে সেটা কিন্তু হবে না। কাজে ওই দুটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। বিশেষ করে নাইট ফিডিংটাকে ব্যাপারে কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ নাইট ফিডিংয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রোলাকটিন সিক্রেশন হয় এবং সবচেয়ে বেশি মিল্ক প্রোডাকশন হয়, ঠিক আছে? তো ওগুলো খেয়াল করতে হবে। আর একটা কথা হচ্ছে যে যাতে কোনো আনহাইজেনিক খাবার না খায়, যেমন হচ্ছে যদি অনেকে এই রোজার সময় করে কি, অনেকে বাইরে থেকে কেনা ইফতার খাচ্ছে, বা সেহরি খাবারটা অনেক সময় বাইরে থেকে খাচ্ছে, তো এগুলোতে জীবাণুর সংক্রমণ বা মানে যদি আনহাইজেনিক ফুডটা থাকে, বা তেল জাতীয় খাবার বা ভাজা পোড়াটা যদি বেশি খায়, তার ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তার ডায়রিয়া হতে পারে বা এরকম মায়ের ইনফেকশন হতে পারে, সেটাও কিন্তু মায়ের জন্য ক্ষতিকর,
ঠিক আছে। যেহেতু ফুড হ্যাবিটের বিষয়টা এসে আরেকটু একটু জানতে চাই, সেটা হচ্ছে অনেকেরই এই টাইমটাতে খুব কমন একটা প্রবলেম থাকে, কনস্টিপেশনের ঝামেলা ফেস করে থাকে। যেহেতু যেটা অলরেডি মেনশন করেছেন অয়েলি ফুড বেশি খাচ্ছে বা ফাইবার বেশি খাচ্ছেন না, বা হয়তো হাইড্রেশনটা প্রপার হচ্ছে না, সো কিভাবে একটু এই জিনিসটাকে প্রবলেমটাকে হ্যান্ডেল করতে পারেন যারা ফেস করছেন এই প্রবলেমটা? প্রথম কথা হচ্ছে যে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে, কারণ হচ্ছে যে রোজার সময় তো এমনিতেই তো পানির স্বল্পতা হবে বডিতে অনেকক্ষণ ধরে, আর এখন একটা গরমের সিজন, এই সময়ে তো খুব বেশি ঘাম হবে মায়েদের, তো প্রচুর পানি খেতে হবে। আর এটা হচ্ছে যে ফাইবার জাতীয় খাবার বা আঁশ জাতীয় খাবারটা প্রচুর খেতে হবে, যাতে হচ্ছে যে মানে বাল্ক মানে ইন্টেস্টাইনে একটা বাল্ক তৈরি হয়, যাতে বাউলটা ক্লিয়ার হয় সেটার জন্য, ঠিক আছে। আর হচ্ছে যে ওই যে বললাম যে চা কফিও কিন্তু কনস্টিপেশন করতে পারে, তো ওগুলো অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে যেসব মাংস জাতীয় খাবার বা যেমন গরুর মাংস, খাসি মাংস, এগুলো যারা বেশি খায় তাদের ক্ষেত্রেও কিন্তু, বা রেড মিট খেলেও কিন্তু কনস্টিপেশনের প্রবলেম বেশি হবে। খেতে পারবে, অবশ্যই খেতে পারবে, কিন্তু পরিমিত পরিমাণে। মাছ মাংস বা যেগুলো খেলে কনস্টিপেশন কম হয়, কারণ কোনো রোগীর আছে কিন্তু কনস্টিপেশনের টেন্ডেন্সি থাকে, ওদের কনস্টিপেশন এমনিতেও বেশি হয়, ওদের ক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে এই ভাজা পোড়া বা এরকম গরু মাংস, খাসি মাংস এগুলো একটু কম খেতে হবে। তারপর আরো তো কিছু প্রিপারেশন আছে, যেমন হচ্ছে যে কিছু সিরাপ আছে যেগুলো খেলে, স্টুল সফেনিং সিরাপ আছে সেগুলো খেতে পারে, গ্লিসাপ সাপোজিটরি আছে সেগুলো ইউজ করতে পারে, প্রয়োজন অনুযায়ী তখন প্রয়োজন অনুযায়ী অ্যাডভাইস করতে পারেন, অ্যাডভাইস করতে হবে। এবং ফাইবার রিচ খাবার যেটা সেটা খাওয়াটা খুব শাকসবজিগুলো বেশি করে খেতে হবে, এবং এসবগুলো ভুসি বা এই ধরনের খাবারগুলো খেতে পারে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে এখন একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা এসে আবারও আলোচনাটা ব্যাক করছি। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম এ মান্নান এবং ডক্টর রুশদানা রহমান তমা। স্যার, আমরা ডায়াবেটিক রোগীদের যত্নের বিষয়টা নিয়ে কথা বলছি, রমজান মাসে কিভাবে তাদের যত্নের বিষয়টাকে আমরা একটু স্পেশালি কেয়ার করতে পারি। সো তাদের কেয়ারের একটা বড় পার্ট হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে মুখে ওষুধ খাচ্ছেন অনেকে, যেটা আপনি বললেন ডায়েট কন্ট্রোল করছেন, বা অনেকে হয়তো ইনসুলিন নিচ্ছেন। সো এই ওষুধ প্রয়োগের বিষয়টাতে নিশ্চয়ই এই সময়টাতে কিছু পরিবর্তনের দরকার হয়। সেই বিষয়ে আমাদের দর্শকদের কি তথ্যগুলো আপনি দিতে চান? এটা একটা ইম্পর্টেন্ট পার্ট মানে রোজদারের জন্য। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে যে উনি যে খাবারটা আগে খেত রোজার আগে, এই খাবারটাই আমরা ভাগ করে দেব, এই নিউট্রিশনটাই আমরা প্রায় রেখে দেব, কিন্তু একটু সমভাবে ভাগ করে দিতে হবে। যারা শুধু মানে ডায়েট এবং এক্সারসাইজ করে খাবার এবং ব্যায়াম করেই রোজা রাখতে পারে তাদের জন্য খুব একটা বেশি সমস্যা না। কিন্তু সমস্যা হলে যারা অনেক 2-3 বার বড়ি খায়, কেউ হার্টের প্রেশারের বড়ি খায়, কেউ আবার ডায়াবেটিসের 3 বেলা বড়ি খায়, কেউ খায় হলো ইনসুলিন নেয়, সেই জন্য তাদের জন্য একটা উপদেশ হলো যারা ট্যাবলেট খাচ্ছে বা বড়ি খাচ্ছেন ডায়াবেটিসের মনে করেন, আর সে 3 বেলা খায়, তাকে আমরা 2 বেলা করে দেব। মানে ইফতারির সময় একটা আর সেহরির সময় একটা। ইফতারির সময় হয় কি, যদি মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল একটা লোক 100 মিলিগ্রামের একটা ট্যাবলেট খাচ্ছে, সকালে একবার, রাত্রে একবার 100 মিলিগ্রাম, কিন্তু এটা করবে কি উনি ইফতারি মানে ভেঙেই, মানে আমরা সাধারণত ইফতারের আগে বলি, কিন্তু ইফতারের আগে মানে সম্ভব না। মানে আমাদের একটা সেনসিটিভ সবাই যে ইফতারিটা ভাঙা যায়, একটু পানি মুখে দিলেই আমাদের ইফতারি সুন্দর, মানে খাবারটা শুরু করার আগে ওষুধটা যাতে খেয়ে ফেলেন। হ্যাঁ, পানি মেইন ইফতারি খাওয়ার আগে ওষুধটা খাবে। তো ওষুধটা পুরাপুরি খাবে যখন সকালে যেটা খেত ওটা ঠিক ওই টাইমে, মনে হয় 100 মিলিগ্রাম যে সকালে খেত ওই 100 মিলিগ্রাম ইফতারি আগে, মানে সকালের ডোজটা ওনারা ইফতারি টাইম খাবে। এবং রাত্রের ডোজটা যেটা ডায়াবেটিস বড়ি থাকে আমরা সাধারণত হাফ করে দেই, কারণ হচ্ছে ওই সারাদিন না খাওয়া থাকবে, হাইপো হওয়ার চান্স থাকে, ওই টু অ্যাভয়েড দ্য হাইপোগ্লাইসেমিক এপিসোড, এইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা করি কি ওইটা অর্ধেক করে দিই। এটা একটা। আর একটা জিনিস যে অন্যান্য বড়ির ব্যাপারে, যেমন প্রেশারের বড়ি, কোলেস্টেরল বড়ি, মানে স্ট্রোকের বড়ি, যে সমস্ত আছে ভিটামিন, এগুলো কোনো ইয়া নেই, মানে স্পেসিফিক কোনো ইয়া নেই। সকালে যা খাইতো সন্ধ্যার সময় খাবে, বিকালবেলা যা খেত রাত্রে খাবে বা এসের সময় খাবে। কিন্তু ইনসুলিনের বেলায় একটু তারতম্য আছে। ইনসুলিনের সমস্ত যেটা মনে করেন, এটাও আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা লোক যখন মনে করেন যে 60 মিলিগ্রাম 60 ইউনিট একটা ইনসুলিন নেওয়া হলো সকালে নাস্তার আগে, এবং 40 ইউনিট নেওয়া হলো রাত্রে,
ওটা আমরা করি কি সাধারণত 60 ইউনিটটা ইফতারির পরপরেই নিয়ে নেবে, অর্থাৎ ইফতারির পানি মুখে দিয়ে মেইন ইফতারি করার আগে ইনসুলিনটা নিয়ে পুরো ইফতারিটা করবে, কিন্তু ডোজটা ওই সকালের ডোজটা পুরো ঠিকই থাকবে। আচ্ছা, কিন্তু রাতে যেটা ডোজ নিত উনি 40 ইউনিট, ওটা একটা 20% বা যেখানে 40 নিত ওখানে আমরা 30 বা 25 করে দেব, একটু কমায় দিয়ে 10% যাতে হাইপো না হয়, এটা একটা মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা সব সময় মনে রাখতে হবে যে এটা যাতে হাইপোটা আমরা সবচেয়ে বেশি ভয় করি। হাইপো একবার হয়ে গেলে ইট পার্মানেন্টলি ড্যামেজ দ্য ব্রেন। এটা 5 মিনিটে যদি একটা কেউ হাইপো থাকে, হাইপো সিমটমগুলো আগে জানতে হবে যে তার হাইপো হলে কেমন করে বুঝবো, যে যেমন বুক ধড়ফড় করা, অস্থির লাগা, চোখ মুখ অন্ধকার হয়ে আসে, তারপর সোয়েটিং হচ্ছে, বেশি বেশি গা ঘামতেছে, তাকে খারাপ লাগতেছে, খিদা বেশি লাগতেছে, এই সমস্তগুলো সিমটম হয়, সঙ্গে সঙ্গে তাকে যে যত ইয়াই করুক তাকে রোজা ভাঙতে হবে। আর একটা জিনিস হলো কি, রোজা থেকে অনেকের জিজ্ঞাসা যে আমি কি সুগার পরীক্ষা করতে পারবো, ইনসুলিন নিতে পারবো? তা নিতে পারবে যদি তার কখন তাহলে করবে, সুগারটা টেস্ট করবে কখন, মানে সবার যেটা ভয় থাকে রোজাটা ভেঙে যাবে কিনা যদি টেস্ট করা, রোজা ভেঙে যাবে। কিন্তু রোজা বহু আলেম ওলামায়ে এবং সারা বিশ্বের মিশরীয়, সৌদি আরবিয়া, বিভিন্ন দেশের, আমাদের দেশের আলেমগণ বসে একটা ইয়া করছে যে রোজাতে তারা সুগার পরীক্ষা করতে পারবে এবং তাতে রোজার কোনো ক্ষতি হবে না, এবং ইভেন দরকার হলে ইনসুলিন নিতে পারবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আর হলো কি কখন কখন করবে সেটা হলো ইম্পর্টেন্ট। একদম ইফতারির 1 ঘন্টা আগে করলো একটা, 10 মিনিট 20 মিনিট আগে করবে, তারপরে ইফতারির পরে 2 ঘন্টা পরে আরেকটা, যদি তার ইনসুলিন থাকে, ওষুধ থাকে, খেয়ে 2 ঘন্টা পরে আরেকটা ইফতারি 2 ঘন্টা পরে করবে। আর সেহরির সময় একটা করলো অথবা তার 2 ঘন্টা পরে করলো, আর পরের দিনে সকালেও একটা করে, একদিন একটা টোটাল একটা করে দেখলে ভালো, দুপুরেও একটা করে দেখবে, এবং স্পেশালি যাদের আনকন্ট্রোল যাদের থাকে তাদের জন্য এটা খুবই জরুরি। আর একটা আনঅ্যাওয়ারনেস, একটা ডায়াবেটিস আছে, সেটা খুবই জরুরি। এটা না বললেই নয় যে অনেকে যাদের অনেকদিন ডায়াবেটিস, তাদের হলো কি নিউরোপ্যাথি হয়, তারা বুঝতে পারে না যে আমার ওই হাইপোগ্লাইসেমিক যে সমস্ত সিমটম হয়, যে সিমটমের কথা আপনাকে বললাম, যে সিমটমগুলো যেমন বুক ধড়ফড় করা, অস্থির লাগা, গা ঘেমে যাচ্ছে, শরীর কাঁপতেছে, এই সমস্ত সিমটমগুলো তার হয় না, এটাকে আনঅ্যাওয়ারনেস হাইপোগ্লাইসেমিক এপিসোড বলা হয়। তারা কোনো কিছু বুঝতেছে না, এই রোগীগুলোর জন্য খুব ডেঞ্জার। কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে তার হাইপোগ্লাইসেমিয়া, কিন্তু পেশেন্ট এক্সপ্রেস করতে পারতেছে না, পেশেন্ট বুঝতেছে না। এই জন্যগুলো সুতরাং আমাদের যারা ডায়াবেটোলজি বা এন্ডোক্রাইনোলজিস্ট আছে তাদেরকে এটা সম্পৃক্ত করে কিভাবে এটা মেনটেন করা যায় তাদের সঙ্গে পরামর্শ করে সেও রোজা রাখতে পারবো, কিন্তু তাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং চেকআপটা করতে হবে রেগুলারলি, যাতে তার হাইপো হয়ে না যায়, যেটা আপনি বললেন। জি, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ওই যে ইফতারিতে যারা অনেক ইফতারি খায়, একের মিষ্টি জাতীয়, জিলাপি, মানে মিষ্টি ফল, এগুলা বেশি খাওয়ার পরে ইফতারির পরে দেখা যাচ্ছে যে অনেক সুগার বেশি, এটাও খুব ক্ষতিকর। এই জন্য 2 ঘন্টা পর চেক করলে উনি বুঝতে পারবেন যে ওটা আসলে কন্ট্রোলটা থাকছে কিনা। জি, আর স্যার ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আরেকটা কমন সমস্যা অ্যাসোসিয়েটেড আপনি বারবার মেনশন করছেন, সেটা হচ্ছে কিডনির সাথে ড্যামেজ থাকা। সো যাদের সাথে সিকেডি আছে ডায়াবেটিসের সাথে, তাদের জন্য কিছু পরামর্শ দিতে চান কিনা? এটা অবশ্যই তাদের মেনে চলা উচিত। একটা কিডনি ডিজিজ প্রথম থেকে এদের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আমরা যখন বলি যে 15 ml পার মিনিটে, যেটা জিএফআর বলা হয়, এটা যদি যাদের লাস্ট স্টেজে, তাদের তো রোজা রাখাই উচিত হবে না, যেহেতু আমরা তার হাইপো হওয়ার চান্স থাকে বেশি। আমাদের ইনসুলিনটা একটা মনে রাখতে হবে যে ইনসুলিনটাকে আমরা ভেঙে বা ক্ষয় করে তাকে এক কিডনি করে, সেটা তো কিডনি যে সমস্ত ইনসুলিন তৈরি হচ্ছে, এটা কিডনি যদি ড্যামেজ থাকে, কিডনি যদি অকার্যকরিতে থাকে, তাহলে তো ওকে ইয়ে করতে পারবো না। সুতরাং ওকে ওই ইনসুলিন বেশি কাজ করতে করতে তার হাইপো হয়ে যায়। সুতরাং আমাদের ওই হিসাবে যদি কোনো ইনসুলিন লাগেও, তাই আমি শর্ট অ্যাক্টিং এবং বর্তমানে আল্ট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বেরিয়েছে, যাদের অ্যাকশন উইথিনে 5 মিনিট শুরু হবে এবং 4 ঘন্টা, 2 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এই ধরনের ইনসুলিন দিতে, যা পোস্ট প্রান্ডিয়াল সুগার, যার খাওয়ার পরে সুগার বেড়ে যায়, তাদের জন্য এটা একটা সুখবর। এবং এই ধরনের ডোজ দুইটাই অ্যাডজাস্ট করাটা এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যাদের কিডনি ডিজিজ আছে, ডায়ালাইসিস করতে হচ্ছে, তাদের আমরা নিষেধই করে দিই যে আপনার রোজা রাখার কোনো এই দরকারই নাই, যেহেতু ডায়ালাইসিস চলতেছে, এই টাইমে রোজা রাখলে আপনি ক্ষতি হবে, আপনার জীবনের দাম অনেক বেশি। এবং এই বিষয়টা নিয়ে যেহেতু একটু সেনসিটিভ একটা বিষয়, এটা মানুষকে আসলে অ্যাওয়্যার করা এবং তাদেরকে তথ্যটা জানানো কি ধরনের ক্ষতি করছে, যে আমাদের মোটিভেশন মানে এডুকেশন, এটা খুবই সবারই কাছে দরকার। এটা
জি, অনেক ধন্যবাদ স্যার সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপু আপনার কাছ থেকে যেটা একটু জানতে চাই সেটা হচ্ছে খাবার দাবারের বিষয়টা, যেহেতু হেলথে খুব ভালো একটা ইফেক্ট ফেলে, আমাদের খাবারের হ্যাবিটটাও এই সময়টা এত চেঞ্জ হয়ে যায় এবং আনহেলদি খাওয়ার অনেক টেন্ডেন্সি থাকে। সো এটাতে আসলে প্রেগনেন্সিতে কোনো প্রভাব পড়ছে কিনা এবং সেটাকে একটু কন্ট্রোল কিভাবে করতে পারেন মানুষজন? হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে যদি হচ্ছে যে আনহাইজিনিক খাবার খায়, প্রেগন্যান্সিতে এমনিতেই একটা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন। আমরা কিন্তু প্রেগন্যান্সিতে সবসময় খুব সহজপাচ্য খাবার, খুব সহজে হজম হয়ে যায় এবং পুষ্টিকর খাবার খেতে বলি, মানে যে খাবারগুলো হজমও হবে কিন্তু অনেক বেশি পুষ্টিও দিবে সেই খাবারগুলো বেশি করে খেতে বলি, এবং সাথে তো লিকুইড এবং ফাইবার জাতীয় খাবার তো বলি। তো যেটা হয় রোজার মধ্যে, যেটা হয় যে অনেক পেশেন্টই আমাদের কাছে আসে যে এরকম গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে বা এরকম তেলে ভাজা পোড়া খাওয়া অনেক বেশি হচ্ছে, হ্যাঁ ভাজা পোড়া বেশি, যে শুধু যে বাইরের খাবার কিনে খাচ্ছে সেটা না, বাসায়ও দেখা যাচ্ছে অনেক সময় পেঁয়াজু বা ছোলা যেগুলো অনেক তেল দিয়ে ভাজছে বা অনেক বেশি মাংস দিয়ে পরোটা খাচ্ছে, এগুলো দিয়ে এত বেশি খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়ার জন্যও কিন্তু ওদের মধ্যে এই মানে গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রবলেমটা বেশি হয়ে থাকে, আমরা সেটা দেখে থাকি। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা প্রেগনেন্সি, একটা গর্ভবতী মহিলার জরায়ুতে একটা প্রেগনেন্সি, তার কিন্তু ইন্টেস্টাইন বা গাটের উপর এমনিতেই একটা প্রেশার আছে, কাজে ওর কিন্তু গাট মর্টালিটি এমনিতেও একটু কম থাকে, বা হচ্ছে যে এমটি সময়টা অনেক বেশি থাকে। গ্যাস্ট্রিকের প্রবলেম যেগুলো আমরা বলি বা গ্যাস্ট্রাইটিস, এগুলো কিন্তু হ্যাঁ হাইপার অ্যাসিডিটির প্রবলেম কিন্তু প্রেগন্যান্সিতে খুবই কমন এবং এটা হবেই। তারপর একটা কথা হচ্ছে প্রোজেস্টেরন নামক যে হরমোনটা আছে সে কিন্তু এমনিতেও স্ফিংটার খোলা রাখে, তার কিন্তু ইসোফেজাইটিস বা এই যে স্টমাকে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা গিয়ে কিন্তু উপরে গিয়ে ইসোফেগাসেও এফেক্ট করছে। কাজে এমনিতেও কিন্তু নরমালি রোজা ছাড়াও কিন্তু আমরা পেশেন্টদেরকে বলি যে যাতে হাইপার অ্যাসিডিটি না হয় এরকম খাবার খেতে, বা অল্প অল্প করে বারবার খেতে বলি। কিন্তু কেউ যদি রোজা রেখে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার তো অল্প অল্প করে বারবার খাওয়ার সুযোগ থাকে না, তার ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ওই ইফতারের সময় যাতে খুব বেশি ভাজা পোড়াটা না খায়, প্রোটিন জাতীয় খাবারটা বেশি খায়। এবং অনেকের যেটা অভ্যাস থাকে রোজা খুলে অনেক খাবার একসাথে খায়, এটাও সেটা অবশ্য স্যারও বলেছেন যে একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে বারবার, কারণ এই ইফতার থেকে সেহরি কিন্তু অনেকটা সময়। আবার যদি 12টার পরে মানে 11টা বা 12টার পরে যদি খুব বেশি খাবার খায় তখন কিন্তু সেহরিতে গিয়েও সে আবার খেতে পারবে না। আবার হচ্ছে যে আমাদের কিন্তু একটা রেস্টিং পিরিয়ড, ইন্টেস্টাইনের একটা রেস্টিং পিরিয়ডও থাকে। আমরা যখন ঘুমাই তখন কিন্তু ইন্টেস্টাইনের যে কোষগুলো, আমাদের যে খাদ্যনালীর যে কোষগুলো, ওদেরও কিন্তু একটা রেস্টিং পিরিয়ড থাকে, ওই পিরিয়ডটাও তো আমাদেরকে দিতে হবে। কাজেই অনেক বেশি খাবার ইফতারিতে বা ইফতারির পরে অনেক বেশি খাবারও খেয়ে ফেলা যাবে না, যতটুকু খাবে খুব পুষ্টিকর খাবার খাবে, প্রচুর পানি খাবে যাতে ওটুকুই হজম হয়, পরবর্তীতে সেহরিতে গিয়েও আবার যখন পুষ্টিকর খাবার খাবে ওটাই তাকে সারাদিন পুষ্টি দিবে। এবং পানিবাহিত রোগগুলোর বিষয়ে কিছু বলতে চান কিনা, যেমন টাইফয়েড বা জন্ডিস এই ধরনের রোগগুলোও কিন্তু যেহেতু এই সময়টা সবাই বাইরে শরবত খাচ্ছেন বা হয়তো হাইজেনিক ওয়েতে খাচ্ছেন না, তো এগুলোর বিষয়ে কিছু বলার আছে? হ্যাঁ, এখন হচ্ছে যে এই সময়ে যেমন হচ্ছে যে বাইরে থেকে অনেকে জুস কিনে খাচ্ছে বা বাইরের তৈরি জুস অনেকে কিনে খায়, তারপর কিছু লাবাং জাতীয় খাবার আছে, ওগুলো যদি আনহাইজেনিক পানি দিয়ে তৈরি হয় বা আনহাইজেনিক পানি দিয়ে বা গরমে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, বা গরমে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ আগে তৈরি করে রেখেছে তারপর বিক্রি করছে। বিশেষ করে আমি একটা কথা যোগ দেই, বিশেষ করে রাস্তায় যে সমস্ত আখের রস তৈরি করতেছে ওদের কিন্তু আনহাইজেনিক সব। তারপর জন্ডিসের খুবই একটা মানে এখানে থাকে, ভাইরাল হেপাটাইটিস এ মানে ই এবং ফিকাল ওরাল রুটে আসে, তো এটা সবচেয়ে বেশি হয় এই সমস্ত যারা বাহির থেকে খাচ্ছে। আর প্রেগন্যান্সিতে কিন্তু একটা ভাইরাল হেপাটাইটিস খুবই ফালমিনেন্ট, খুব খারাপ, সেটা হচ্ছে হেপাটাইটিস ই। যদি প্রেগন্যান্সিতে হেপাটাইটিস ই হয় এবং সেটা কিন্তু রোগী মারাও যেতে পারে প্রেগন্যান্সিতে। কাজেই আমরা কিন্তু এই জন্য খাবারের ব্যাপারটা নিয়ে প্রেগন্যান্সিতে খুবই, যাতে জন্ডিস না হয়ে যায় এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই কশাস থাকতে বলি। জি, একদম লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ইউটিআই বিষয়টা একটু জানতে চাচ্ছি, যেহেতু পানি শূন্যতার সময়টা, এই সময়টাতে পানি শূন্যতার বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি, এবং যে কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানেই সেটা একটা পানি শূন্যতার সাথে সম্পর্ক আছে। সো কিভাবে এটাকে একটু প্রিভেন্ট করা যায় এই টাইমটাতে, সেটার বিষয়ে খুব ছোট করে একটু পরামর্শ দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওই যে আমি বলেছি প্রচুর পরিমাণে পানি খেতে হবে, আঁশ জাতীয় খাবার খেতে হবে যাতে, এবং এমন খাবার খেতে হবে যাতে বডিতে পানিটা ধরে থাকে বা বডিতে পানি খুব সহজে বের হয়ে যায়, এমন খাবার বেশি খাওয়া যাবে না। যেমন চা, কফি এই জাতীয় খাবার যদি বেশি খায় বা চকলেট জাতীয় খাবার এগুলো যদি বেশি করে খায় তাহলে কিন্তু বডি থেকে পানি বের হয়ে যাবে। কাজে এগুলো কমিয়ে দিতে হবে, দিনে একবারের বেশি না। এরকম যদি কারো একদম না খেলেই চলছে না, মাথা ব্যথা হবে
বা খুব অসুস্থ হয়ে যাবে চা কফি না খেলে, তাকে বড়জোর একবার খেতে পারে, এর থেকে বেশি ঘন ঘন খাওয়া যাবে এবং না। হাইজিনটাও যাতে একটু মেইনটেইন করেন, এবং মেনস্ট্রুয়াল হাইজিন মেইনটেইন করতে হবে। আর একটা কথা হচ্ছে যে বেশিরভাগ সময় প্রেগন্যান্ট লেডিরা কোয়েশ্চেন করে যে এই যে আয়রন ক্যালসিয়াম যে খাবারগুলো খাচ্ছে এগুলো কোন সময়টা খাবে রোজা রাখলে। তো আমরা সেটা বলি যে সকালের ডোজটা ইফতারের সময় খাবে, আর রাতের ডোজটাও যে সকালের দিকে খাবে, এরকম করে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস অ্যাড করি, যে জিনিসটা হলো কি মেডিসিনও কিছু কিছু ডিহাইড্রেশন করে। আমরা যেমন আমাদের ডায়াবেটিসের রোগী যখন একটা ইমপ্যাগ্লিফ্লোজিন বা অন্যান্য যেগুলো প্রস্রাব বেশি করায়, যেমন ডায়াবেটিক্স পায়, হাইপার টেনশনের রোগী ডায়াবেটিস পায়, এগুলো ওই টাইমে আমরা সাধারণত বলি যে আপনারা বন্ধ করে দেবেন। আবার যেমন ইউটিআই যদি আমরা কতগুলো জিনিস আছে, এখন ফল বের হচ্ছে ক্যানবেরি জুস, এটা কিন্তু প্রোটেক্ট করে টু ইউটিআই। এই যে এখন বাজারে অ্যাভেলেবল ক্যানবেরি জুস পাওয়া যায় এবং ক্যানবেরি ফলও পাওয়া যায়, এটা সকলে খেতে পারে এবং ইফতারিতে রাখতে পারে, এবং পানির সঙ্গে 1 গ্লাস পানি বা 2 গ্লাস পানির সঙ্গে এটা খেলে অনেক প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। প্রেগন্যান্সিতেও খাওয়া যাবে, এটা খুবই ভালো। অনেকেই জিজ্ঞেস করে প্রেগন্যান্সিতে এটা খাওয়া যাবে। এটাতে তার পানির প্রভাবটাও যেরকম মিটছে এবং সেই একই সাথে তার যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল হচ্ছে এবং এটাও প্রিভেন্ট করছে। জি, আমরা একদমই অনুষ্ঠানের শেষে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে দর্শকদের মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য। এবং দর্শক, সবসময় আসলে আমরা একই কথাই বলে থাকি, সুস্থ থাকার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে একটু ইমপ্রুভ করা। এটা আমাদের খুব ভালো একটা সময় আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করে সুস্থ থাকার বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী সপ্তাহে।